প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান, দ্য ইকোনমিস্টের পূর্বাভাস, গণতন্ত্র ফেরানোর ঐতিহাসিক সুযোগ, রাজনীতিতে নতুন ধারার বার্তা। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে জামায়াত, ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতারা। জামায়াত নেতা যে সমস্ত বক্তব্য দিয়েছেন, আমার মনে হয় এটা সত্যতা নিয়ে প্রশ্ন সহজে জাগতে পারে। ডাক্তার শফিকুর রহমানের মন্তব্য দুরভিসন্ধিমূলক, বলছেন রাজনীতি বিশ্লেষকরা। মেজর জিয়া রহমান কালুঘাট থেকে কিন্তু এই যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সামরিক অফিসারদের মধ্য থেকে, সামরিক বাহিনীর মধ্য থেকে বা সামরিকভাবে, এটা তো কর্নেল নিজেও স্বীকার করেছেন। তার রাজনৈতিক অভিসন্ধি কিছু আছে, সেইটাকে উদ্দেশ্য হিসেবে রেখেই তিনি এই ধরনের বয়ান দেন। দেশে এসেছে প্রায় 3 লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট, 5 ফেব্রুয়ারির মধ্যে বাকি ব্যালট না পৌঁছালে বাতিলের শঙ্কা। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি শাহরি আরঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ব্রিটিশ সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্টে এমন তথ্য উঠে এসেছে। এক বিশ্লেষণে সাময়িকীটি লিখেছে, রাজনৈতিক পরিবারের সন্তান 60 বছর বয়সী তারেক রহমান আসন্ন নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষ দাবিদার। তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে টাইম ম্যাগাজিন ও ব্লুমবার্গ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে একই ধরনের বিশ্লেষণের পর দ্য ইকোনমিস্টের এই পূর্বাভাস এলো। প্রতিবেদনে বলা হয়, 2008 সালের পর বাংলাদেশে আর কোনো যথাযথ নির্বাচন হয়নি। গণতন্ত্রে প্রত্যাবর্তন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে, আশ্বস্ত করবে বিনিয়োগকারীদের। ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনের সম্পর্ক মেরামত শুরু করবে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দীর্ঘ স্বৈরাচারী শাসনের পতনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। দ্য ইকোনমিস্ট সাময়িকীর এক নিবন্ধে এমন তথ্যই উঠে এসেছে। বলা হয়েছে, এটি শুধু ক্ষমতা পরিবর্তনের মাধ্যম নয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের দুর্দান্ত সুযোগ। এ নিবন্ধে উঠে এসেছে পুরনো রাজনৈতিক প্রতিহিংসা বা মৌলবাদী শক্তির উত্থানের ঝুঁকির কথাও। হাসিনা সরকারের অন্যায়, বৈষম্য, কর্তৃত্ববাদ ও অধিকার হরণের বিরুদ্ধে ক্ষোভ থেকেই 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন জোরালো হয়। এরই ধারাবাহিকতায় একই বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। দীর্ঘ 15 বছর ধরে চলা স্বৈরাচারী শাসনের পর নতুন এক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। দেশের ভেতরেও নির্বাচন ঘিরে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ। 24-এর ছাত্র আন্দোলন পরবর্তী অনুষ্ঠেয় এই নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি বড় সুযোগ বলছে দ্য ইকোনমিস্ট। এই আন্তর্জাতিক সাময়িকী বলছে, তরুণ ভোটাররাই এই নির্বাচনের প্রধান চালিকা শক্তি। তাদের অংশগ্রহণ বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করতে পারে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ অন্যান্য দল নির্বাচনে অংশ নিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে নিলেও প্রতিবেদনে পুরনো রাজনৈতিক প্রতিহিংসা ও মৌলবাদী শক্তির উত্থান নিয়ে শঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। আসমাতুলি, নিউজ 24। ইতিহাস বিকৃত করে ইস্যু বদল আর নতুন বয়ান তৈরি করতে মুক্তিযুদ্ধের তথ্য নিয়ে বিতর্ক তৈরি করছে জামাত ইসলামী, বলছেন মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক বিশ্লেষকরা। চট্টগ্রামে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের দেওয়া বক্তব্য ঘিরে এই বিতর্ক তৈরি হয়েছে। সেই বক্তব্যে তিনি বলেন, এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ মুক্তিযুদ্ধের সময় সবার আগে বিদ্রোহ করেছিলেন। এমন বক্তব্য দুরভিসন্ধিমূলক বলে মনে করছেন অনেকে। শাহালি জয় রিপোর্ট। বাংলাদেশে 71 সালের স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন, উই রিবন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। স্বাধীনতার 55 বছর পর মুক্তিযুদ্ধে কে সবার আগে বিদ্রোহ করেছেন সেই তথ্য জানালেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার চট্টগ্রামের বন্দর কলেজ মাঠের নির্বাচনী সভায় এ বক্তব্য দেন জামায়াতের আমির। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেতার কেন্দ্রে গেলেন, আমিও গেলাম। উনি সহস্তে নিজে লিখলেন, আই মেজর জিয়া ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ হেড অফ দ্য স্টেট অ্যান্ড ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ।
তবে বাংলাদেশের রাজনীতি, মুক্তিযুদ্ধ এবং ইতিহাস নিয়ে যারা কাজ করেন তারা এ বক্তব্যকে খারিজ করে বলছেন জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল। তাই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তাদের বক্তব্যকে আমলে নেয়ার সুযোগ নেই। মীমাংসিত বিষয়, এবং আমরা দেখছি যে কালুরঘাট থেকে কিন্তু মেজর জিয়া রহমান কালুরঘাট থেকে কিন্তু এই যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সামরিক অফিসারদের মধ্য থেকে, সামরিক বাহিনীর মধ্য থেকে বা সামরিকভাবে, এটা তো কর্নেল ওলি নিজেও স্বীকার করেছেন। যার মুখ থেকে এই কথাটা উচ্চারিত হলো তিনি তো মুক্তিযুদ্ধের সপক্ষে তো নাই, এর বিরোধিতাকারী রাজনৈতিক দল। সুতরাং এটা খুবই স্বাভাবিক যে প্রত্যেকেই প্রশ্ন করবে যে উনি তো জানেন না, তারপরে এত বড় কথা বলেন কিভাবে। দ্বিতীয়ত নিশ্চয়ই তিনি তার রাজনৈতিক অভিসন্ধি কিছু আছে সেইটাকে উদ্দেশ্য হিসেবে রেখেই তিনি এই ধরনের বয়ান দিচ্ছেন। মুক্তিযোদ্ধা এবং বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন। এই অর্জনকে বিতর্কিত করার ষড়যন্ত্র শুরু হয়েছে স্বাধীনতা লাভের পর থেকেই। আমাদের সমস্ত ইতিহাসটাকে বিকৃত করে একটা কনফিউশন সৃষ্টি করা মানুষের ভেতরে, যাতে করে মানুষ মনে করে এটা মুক্তিযুদ্ধ না, এটা ছিল গোলমালের সময়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে এমন বিতর্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বক্তব্য কি জানতে চাওয়া হয় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে। বিষয়টিকে রাজনৈতিক হিসেবে উল্লেখ করে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। তবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র নামের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থটিতে উল্লেখ আছে বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা মুক্তি পাগল বাঙালি জানতে পারে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমানের কণ্ঠে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। মুক্তিযুদ্ধের মীমাংসিত ইতিহাস নিয়ে মিথ্যাচার সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। স্বাধীনতার ঘোষক নিয়ে জামায়াতের আমিরের করা মন্তব্যের প্রেক্ষিতে এমনটা বলছেন বিএনপি নেতারা। ৭১ সালের স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল ওলি আহমদ বীর বিক্রম। চট্টগ্রামের এক জনসভায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষক নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের দেয়া বক্তব্য নিয়ে চলছে তুমুল সমালোচনা। সত্য ও ন্যায়সঙ্গত ইতিহাস মানুষের সামনে উপস্থাপন করাই আগামী বাংলাদেশের প্রত্যাশা হওয়া উচিত বলে মন্তব্য করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বলেন, ইতিহাস নিয়ে মিথ্যাচার কোনোভাবেই সহ্য করা হবে না। দেখুন, মুক্তিযুদ্ধের ইতিহাসটা একটা মীমাংসিত বিষয়। সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন যেটি সত্য, যেটি সঠিক। ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, এই দায়িত্ব কেন একটা রাজনৈতিক দল নিচ্ছে সেটি ওদেরকে প্রশ্ন করলে ভালো। স্বাধীনতা বিরোধীরাই নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা শুরু করেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন তিনি। আর ঢাকা 15 আসনে কর্মসূচিতে অংশ নিয়ে রুহুল কবির রিজভী বলেন, নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য আড়াল করতেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে জামায়াতে আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামী যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। আজকে যদি মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে এই কথা বলতে পারেন শফিক সাহেব, কয়দিন পর বলবেন যে স্বাধীনতার মূল ঘোষণাই দিয়েছিল গোলাম আজম সাহেব। বলতে পারেন, বলা যায় না, আপনারা এটা বলতে পারেন। আবার বলতে পারেন জামাতের লোকরা যে অমুক সেক্টরের সেক্টর কমান্ডার ছিল ডাক্তার শফিক সাহেব। এইটা আপনাদের কাছ থেকে বলা যে সম্ভব হতে পারে, কারণ মিথ্যাকে আশ্রয় করে আপনারা রাজনীতি করার চেষ্টা করছেন। এদিকে ঠাকুরগাঁওয়ের নির্বাচনী গণসংযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১কে পিছিয়ে ফেললে জাতি অস্তিত্ব হারাবে। ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে এগিয়ে হবে। দুর্ভাগ্যজনক ভাবে একটা গোষ্ঠী ওই ৭১কে পিছিয়ে ফেলতে চায়। জামায়াত ধর্মকে ব্যবহার করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। মুক্তিযুদ্ধ ইস্যুতে দেয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।
ময়মনসিংহের জনসভায় তিনি বলেন, বিভক্তির সুযোগ দেবে না জামায়াত। এর আগে কিশোরগঞ্জে হাওড়বাসীর ভাগ্যের উন্নয়ন করার আশ্বাস দেন তিনি। পরে গাজীপুরে আরও একটি জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। আমিরে জামায়াতের আগমন উপলক্ষে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদি মাঠে উপস্থিত হন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। সকাল 11টায় সমাবেশ স্থলে উপস্থিত হন আমিরে জামায়াত। আগত নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান তিনি। এ সময় তিনি হাওড়বাসীর ভাগ্য উন্নয়নের আশ্বাস দেন। এই হাওর আমাদেরকে প্রতিভা সরবরাহ করে, কিন্তু আজকে নদীগুলাকে খুন করা হয়েছে, আমরা এগুলাতে হাত দিব ইনশাআল্লাহ। এরপর দুপুর 12:30টায় ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে উপস্থিত হন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে, সেনাবাহিনীর দ্বারা। আমি বললাম কি, পত্রিকা লেখলো কি, আশ্চর্য ব্যাপার। তাই আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায় আসলে। আমি বলি একটা, তারা ইচ্ছা করে লেখে আরেকটা। বলেন, বিদেশে পাচার হওয়া 28 লাখ কোটি টাকা ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করবেন, আমরা ঘুম হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয়, এই চোরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না। বিকেল 3:30টায় গাজীপুরে দিনের সবশেষ সমাবেশে যোগ দেন জামায়াতে আমির। গাজীপুরবাসীর গুরুতর 7টি সমস্যার সমাধান করার আশ্বাস দেন জামায়াতে আমির। বলেন, নারীদের সম্মান দিয়ে তার যোগ্যতা অনুযায়ী কাজের সাথে রাখাই জামাতের উদ্দেশ্য। বরঞ্চ মাদেরকে সম্মান দিয়ে কাজের সাথে রাখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ইনশাআল্লাহ আমরা তাই করব। যে কোনো ভাবে জেতার মানসিকতা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। বলেন, 18 কোটি মানুষের রায়কে সম্মান জানাতে হবে। আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে। তাই 11 দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান দলগুলোর শীর্ষ নেতারা। সেই সাথে তারা বলছেন, 18 কোটি মানুষের মুক্তি না মেলা পর্যন্ত জেগে থাকবে তরুণেরা। কিশোরগঞ্জ থেকে ইসলাম, নিউজ 24। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যাবেন, তাই নতুন উদ্দীপনায় মেতেছে বরিশালবাসী। উপকূল জুড়েই তার আগমনের খবর। এমন বাড়তি উৎসাহের কারণ তার এই সফর হতে যাচ্ছে দীর্ঘ 2 দশক পর। আজ দুপুর 12টায় নগরীর বেলস পার্ক ময়দানে রয়েছে বিএনপি প্রধানের জনসভা। বরিশাল থেকেই বুধবারই ফরিদপুরে যাবেন তারেক রহমান। সর্বশেষ 2006 সালে যখন বরিশাল সফর করেন তারেক রহমান, তখন ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রায় 20 বছর পর জেলাটিতে তার সফর হতে যাচ্ছে বিএনপি চেয়ারম্যান হিসেবে। তাই যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় বিএনপি। বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি প্রায় সম্পন্ন। জেলা ও উপজেলা পর্যায়ে হয়েছে প্রস্তুতি সভা। দীর্ঘ 22 বছর পরে আমাদের বরিশালে আসছেন, তাতে আমরা বরিশালবাসী খুবই আনন্দিত এবং গর্বিত। বরিশালের মানুষ তাকে আনন্দ ভরে গ্রহণ করবে এই অপেক্ষায় আছেন। তার বক্তব্য শোনার জন্য, তাকে এক নজর দেখার জন্য এই বেল পার্ক ময়দান একটি জনসমুদ্রে পরিণত হয়ে একটি ঐতিহাসিক জনসভায় রূপান্তর করবে। বিগত দিনের সকল ইতিহাস ভঙ্গ করে আমরা নতুন একটা ইতিহাস গড়তে চাই। এখানকার যে নেতাকর্মী, এখানে যে শ্রোতা যারা উপস্থিত হবেন, গণতন্ত্রকামী যারা আছেন সব উপস্থিত হবেন, সেটার সংখ্যা সাধারণভাবে কোনো নিরূপণ করা সম্ভব নয়। ঐতিহাসিক বেলস পার্কের মাঠে হবে বিএনপি প্রধানের সমাবেশ। এই আয়োজন জনসমুদ্রে পরিণত করতে চান বিএনপি নেতাকর্মীরা। আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ একদম সম্পূর্ণ। আমরা টোটাল বিভাগে আমাদের সবাই প্রস্তুত নেতাকে বরণ করার জন্য। আমরা আমাদের 8টি ইউনিট এবং এই বরিশাল আপনারা দেখছেন যে আমাদের স্টেজের কাজ প্রায় শেষের দিকে। ইনশাআল্লাহ আগামীকালকে একটি ঐতিহাসিক জনসভা হবে। তারেক রহমানের সফর ঘিরে নেওয়া হয়েছে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, জানিয়েছে পুলিশ। মোবাইল ডিউটি থাকবে, ঠিক আছে, তারপরে সারা শহরে টহল ডিউটি থাকবে এবং ওইখানে বিশেষভাবে ওই বেলস পার্ক ঘিরে আমাদের 3 স্তরের কড়া নিরাপত্তা থাকবে। তারেক রহমানের সমাবেশ ঘিরে বরিশাল শহর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। এই ঐতিহাসিক বেলস পার্ক মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনসভায় বক্তব্য দিয়েছিলেন। আর 2012 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে জনসভায় অংশ নিয়েছিলেন। আগামীকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে সমাবেশে বক্তব্য রাখবেন এবং আগামী নির্বাচনে বিএনপির পক্ষে বরিশালবাসীর সহযোগিতা কামনা করবেন। সাইফুল ইসলাম, নিউজ 24,
বেলস পার্ক মাঠ, বরিশাল। পাঠকের চাহিদা মাফিক বই না থাকা এবং একপেশে বইয়ের সমাহারে জৌলুস হারিয়েছিল কলকাতার বাংলাদেশ গ্রন্থাগার। তবে এখন নতুন করে সাজানো হয়েছে পাঠাগারটি। বইয়ের ক্যাটাগরিতেও বদল আনা হয়েছে। গুরুত্ব পেয়েছে সব রাজনৈতিক দলের বই। এতে ফের যাতায়াত বেড়েছে পাঠকদের। কলকাতা থেকে ভাস্কর সরদারের রিপোর্ট। কলকাতার পার্ক সার্কাস সংলগ্ন ৩ নম্বর সোহরাওয়ার্দী এভিনিউ, ঠিক এই ঠিকানায় শতাব্দী প্রাচীন বাড়িটিতে রয়েছে বাংলাদেশ গ্রন্থাগার। বিগত সময় অবহেলিত থাকলেও এখন সেজে উঠেছে। সাইনবোর্ড হিসাবে একসময় টিনের উপর তেল রং দিয়ে লেখা থাকত বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র। তার উপর বছরের পর বছর ধুলাপানির আস্তরণ থাকায় সেই বোর্ড ছিল লোকচক্ষুর আড়ালে। আর এখন ডিজিটাল। বইয়ের ক্যাটাগরিতেও আনা হয়েছে আমূল পরিবর্তন। জায়গা পেয়েছে সব রাজনৈতিক দলের বই। বাংলাদেশ লাইব্রেরিতে বাংলাদেশের জাতীয় ঐক্যের যে প্রতীক, তার বই না থাকাটা খুবই অস্বাভাবিক মনে হয়েছে আমার কাছে। এখানে বেগম খালেদা জিয়াকে নিয়ে রচিত বিভিন্ন বই আছে। আমি চেষ্টা করেছি এই বইগুলো সংযোজন করার। একপেশে বই না থাকায় শহরের পাঠকরা বলছেন, এটাই তো চেয়েছিলাম। আগে একটা পার্টিকুলারলি রাজনীতিক বা কিছু বই থাকতো, এখন ইন্দানি সব রকম বই পাচ্ছি। বিশেষ করে খালেদা জিয়া বইগুলো, যে আগে জানতাম না খালেদা জিয়া কিভাবে কি তৈরি হয়েছিল বা ওনার মৃত্যু কিভাবে বা রাজনৈতিক দল কিভাবে আগ্রহ হয়েছিল, সেই হিসাবে এখন বইগুলো পাচ্ছি। গুরুত্ব দেওয়া হয়েছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং রবীন্দ্র নজরুল। করা হয়েছে বাংলাদেশ কর্নার। সভ্যতার বিকাশের সাথে সাথে ভাষার বিকাশ, তো সেইগুলো নিয়েও বিভিন্ন বই আছে, সেগুলো একসাথে আমি রাখার চেষ্টা করেছি। তো সেই হিসেবে আমি চিন্তা করেছি যে ভাষার জন্য একটা আলাদা ব্যবস্থা রাখা দরকার। তো ভাষা নিয়ে কিছু বই এখানে ছিল, আমি নিজেও কিছু সংগ্রহ করেছি ব্যক্তিগত উদ্যোগে। যার কারণে প্রবীণ থেকে নবীন ভিড় করছে শহরের সব ধরনের পাঠক। একটা ভাষাকে কেন্দ্র করে একটা দেশ গঠন করেছে, এই ইতিহাস কিন্তু পৃথিবীতে নেই। তো আমার ব্যাপারটা হচ্ছে ভাষা কেন্দ্রিক কিভাবে ঘটলো এই বিবর্তনটা জানা আমার একটা বিশাল একটা চেষ্টা। সব মিলিয়ে বইয়ের সংখ্যা বেড়ে হয়েছে ২০,০০০-এর বেশি। ভিতরে নির্দিষ্ট আসনে বসে নিজের পছন্দের বই পড়তে পারেন পাঠকরা। পাশাপাশি গবেষণার প্রয়োজনে ফটোকপি করে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। শনি ও রোববার বাদে ৫ দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকছে কলকাতার বাংলাদেশ গ্রন্থাগার, যার সম্পূর্ণ দায়িত্বে রয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। বিশ্বের বিভিন্ন দেশের কোরআনে হাফিজদের অংশগ্রহণে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে ৫ম কোরআন রিভিশন ডে। ইস্ট লন্ডন মসজিদ আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন ১৬০ জন হাফিজ। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হয়েছে ৫ম কোরআন রিভিশন ডে। বিশ্বের বিভিন্ন দেশের কোরআন হাফিজদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে এবার অংশ নেন ১৫০ শতাধিক হাফিজ। অনুষ্ঠানে মাত্র ৪.৫ ঘন্টায় নির্ভুল উচ্চারণে পবিত্র কোরআনের সম্পূর্ণ করে দ্বিতীয়বারের মতো রেকর্ড সৃষ্টি করেন মাইল্যান্ডের মাজাহিরুল উলুম মাদ্রাসার মেধাবী ছাত্র হাফিজ তানভীরুল ইসলাম। It's a great experience, it's a great initiative. It's all about barakah, brotherhood, and I'm really appreciative of this opportunity. I've done this last year and the year before that, and inshallah this was my all-time record, alhamdulillah. ১৬ বছর বয়সী তানভীর সকাল ৬টা ৫০ মিনিটে তেলাওয়াত শুরু করে ১১টা ৩০ মিনিটে শেষ করেন। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। প্রতি বছর এই যে একটা উদ্যোগ ইসলাম মসজিদ কর্তৃপক্ষ নিয়েছেন, এটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ। সাহাবিকে ৬ ঘন্টা ৪৮ মিনিটের মাঝে সূরা ফাতিহা থেকে লইয়া সূরা নাস পর্যন্ত এক বৈঠকে কোরআন শেষ হয়েছে। বাট আলহামদুলিল্লাহ কোনো ভুল হয়েছে না। মাশাআল্লাহ, আমরা আই থিঙ্ক আমরা খুব হাফিজ, আমরা বাঙালি কমিউনিটি থাকি। সেকেন্ড টাইম আমরা যে ইয়াং ছেলে মাজহারুল উলুম থাকি যে তাই ফার্স্ট করছেন। দিনভর প্রায় ২৫০ জন হাফিজ ও শিক্ষক বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কোরআন তেলাওয়াতে অংশ নেন। এশার নামাজের পর সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট ও উপহার তুলে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের পাঠানো ২,৯৭,৩৫০টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান। জানান, প্রবাসীদের কাছে মোট ৭,৬৬,৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, যার মধ্যে ৫,২৪,০৮০টি ব্যালট প্রবাসীরা গ্রহণ করেছেন। আর এখন পর্যন্ত ভোট দিয়েছেন ৪,৬৭,৭০৭ জন প্রবাসী। এদিকে প্রবাসী ভোটারদের পাঠানো এসব পোস্টাল ব্যালট আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে দেশে না পৌঁছালে তা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানান
সালিম আহমেদ খান। বাংলা ক্লাবের উদ্যোগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফারাদিবার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রিয়া নিযুক্ত রাষ্ট্রদূত তৌফিক হাসান। আলোচনা পর্বে রাষ্ট্রদূত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। একই সঙ্গে ভিয়েনার বাংলা ক্লাবের সভাপতি ও সদস্যরাও বিজয় দিবসের চেতনা নিয়ে আলোচনা করেন। সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন রিদম ব্যান্ডের শিল্পী আরিফিন রানা, কৌশিক, এনামুল আহসান সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশি শিল্পীরা। মনোজ্ঞ এই আয়োজনে প্রবাসী বিজয় দিবসের আবহে প্রাণবন্ত হয়ে ওঠে। আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।